ফাইনালি ওয়ার্ল্ডের ফার্স্ট টাইম স্ন্যাপড্রাগন 8s Gen 4 চিপসেট দিয়ে লঞ্চ হয় স্মার্টফোনটি কিন্তু এখন আমাদের হাতে। দাঁড়ান এইটাকে কিন্তু আবার iPhone 16 ভাইবেন না, এটা হচ্ছে Redmi Turbo 4 Pro। অ্যান্ড ফাইনালি এইটাতে কিন্তু 7500 mAh এর ম্যাসিভ ব্যাটারি দিয়ে এবার রেডমি টোটালি কাঁপিয়ে দিয়েছে বাজেট রেঞ্জ। তবে তার পাশাপাশি অন্যান্য জিনিসগুলো কাঁপাতে পেরেছি কিনা আজকের ভিডিওতে সেটাই জানাবো। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর লাইট টেলিকম, তাদের কাছে আপনারা এই স্মার্টফোনটা পেয়ে যাবেন এখন বেস ভেরিয়েন্ট 44-45 হাজার টাকা রেঞ্জের মধ্যেই। ভিডিও শেষ করার পর কেউ কেনার সিদ্ধান্ত নিয়ে থাকলে অবশ্যই চেক করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স, সেখানে তাদের লিঙ্ক অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে। অ্যান্ড এই ইনফরমেটিভ ভিডিওটির জন্য হলেও ভিডিওতে একটা লাইক করবেন, আপনার মনের মতামত কমেন্টে জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শুরুতেই এর দিকে তাকালে আপনাদের ডিজাইন দেখে ওই আইফোন 16 এর মতোই মনে হবে, তবে এটা টার্বো 4। সেখানে এই ফোনটা হাতে নিয়ে কিন্তু আপনার খুবই বাল্কি একটা ফিল হবে, কারণ এইটা ফোনটা খুবই চওড়া একটা ফোন এবং টোটালি বক্সি ডিজাইন। তবে হ্যাঁ, সাইড এজগুলো হালকা কার্ভ করা হয়েছে, যার জন্য হাতে ধরে কিন্তু খুব একটা হার্শ ফিল হয় না। তার পাশাপাশি এইটাতে কিন্তু IP68 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফাইড রয়েছে, সো সেইখান থেকে এই ফোনটা কিন্তু যথেষ্ট প্রোটেক্টিভ একটা ফোন বলা যাচ্ছে। এবং পেছনে গ্লাস এবং অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে, সবকিছু মিলিয়ে বেশ সলিড একটা বিল্ড কোয়ালিটি প্রোভাইড করছে এবার এই টার্বো 4 প্রো। যেখানে আমরা টার্বো 4 এ কিন্তু প্রচুর ধরে খুব চিপ একটা ফিল দিচ্ছিল, যেটা কিন্তু এইবার টার্বো 4 প্রোতে নেই। পোর্টস অ্যান্ড বাটন এবার সবকিছুই রয়েছে, তার পাশাপাশি এখানে আপনারা টোটাল 2টা সিম ব্যবহার করতে পারবেন ফিজিক্যালি। ফোনটার সামনের দিকে রয়েছে একটা 6.83 ইঞ্চের 1.5K 12-bit 120Hz রিফ্রেশ রেট HDR10+ সাপোর্টেড অ্যামোলেড ডিসপ্লে। স্পেসিফিকেশনও অনেক বড়, ডিসপ্লেটাও অনেক বড়, আসলেই অনেক বড়। তবে ভাই ডিসপ্লেটা অনেক বড় হলেও এর বেজেল কিন্তু খুবই ন্যারো এবং ছোট। চারিদিকে খুবই সিমেট্রিক্যাল বেজেল এখানে দেখতে পাবেন, যা কিন্তু এই ডিসপ্লেটাকে আরও একটা প্রিমিয়াম ভাইব দিয়েছে। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু সুপার জোস। এখানে 12-bit ডিসপ্লে বলা হলেও আপনারা কিন্তু 12-বিটের মতো পারফরমেন্স পাবেন না, ওই 10-bit বা 10-bit প্লাস একটা পারফরমেন্স পাবেন। এবং এই ডিসপ্লেতে কিন্তু 3200 নিটস পিক ব্রাইটনেস এবং 1800 নিটস HBM সাপোর্ট রয়েছে। তো ব্রাইটনেসের ক্ষেত্রে আপনারা ইনডোর আউটডোর যে কোনো জায়গাতেই ব্যবহার করেন, একদম ডিরেক্ট সানলাইটেও ঝকঝকে ডিসপ্লে দেখতে পাবেন কোনো রকম স্ট্রাগল করা ছাড়াই। এবং 3840 mAh এর PWM ডিমিং রয়েছে এই ডিসপ্লেতে, সো আপনি যদি লো লাইটেও এই ডিসপ্লে ব্যবহার করেন বেশ ভালো একটা কমফোর্টেবল এক্সপিরিয়েন্স পাবেন। সবশেষে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7, এখানে ভিক্টাস বা ভিক্টাস প্লাস থাকলে বেটার হতো। রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যার কোয়ালিটি কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, ওকে লেভেলের, এক্সট্রা অর্ডিনারি কিছু না। এবং ফুল ভলিউমে কিন্তু আমরা কোনো রকম ডিস্টরশন পাইনি। তার পাশাপাশি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটাও যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। তবে দুঃখের বিষয় এখানে কোনো আপনারা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন না, জাস্ট একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, এবং সেটাও কিন্তু ভাই প্রচুর নিচে। ফাইনালি চলে যাই ফোনটার পারফরমেন্স সেগমেন্টে, কারণ এইটার কিন্তু পারফরমেন্সই ভাই সব থেকে হাইলাইট পার্ট। যেখানে কিন্তু আপনারা এই প্রথম পৃথিবীতে যে এই ফোনটাতে আপনারা স্ন্যাপড্রাগনের 8s Gen 4 চিপসেট পেয়ে যাচ্ছেন, যা কিন্তু 4 ন্যানোমিটারের একটা অক্টাকোর প্রসেসর, এবং এটার আন্তঃ স্কোরও কিন্তু অলমোস্ট 20 লাখের কাছাকাছি। তার পাশাপাশি গিগবেঞ্চ স্কোরও কিন্তু এর রেজাল্ট খুবই ভালো। সিঙ্গেল করে আপনারা পাচ্ছেন 2068 এবং মাল্টি করে পাচ্ছেন আপনারা 6539। ওভারঅল বুঝতেই পারছেন আপনারা পারফরমেন্স কিন্তু এখানে আপনারা পিক লেভেলেই পাচ্ছেন। এবং এটাকে যদি আমরা ছোট করে একটা কম্পেয়ার করি, সেখানে আপনারা খাতা কলমে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এইটা কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 থেকে একটু বেটার, এবং 8 ইলিটের থেকে একটু ডাউনগ্রেড করা, একটু না মোটামুটি একটু বেশি ডাউনগ্রেড, তবে স্ন্যাপড্রাগন 8 Gen 3 থেকে একটু বেটার পারফর্ম করবে এইটা। এবং যদি আপনাদের আরেকটু ডিটেইলে বলি, এখানে যে 8টা কোর ব্যবহার করা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে এখানে কর্টেক্স 4X এর সুপার কোর ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি বাকি যে 7টা রয়েছে, 7টাই কিন্তু আপনারা A720 পারফরমেন্স কোর পাচ্ছেন। তো এখানে আপনারা বুঝতেই পারছেন যে কোনো রকম পাওয়ার সেভিং কোর নাই, এই ফোনটা কিন্তু অলওয়েজ ভাই পিকে থাকবে, আপনাকে টোটাল ফুল পটেনশিয়াল দিবে অলওয়েজ, নিচে নামার কোনো কারবারই নাই এখানে। টোটালি আপনারা এখানে পিক পারফরমেন্স আউটপুট পাবেন প্রত্যেকটা কোর থেকে, এবং যার জন্যই কিন্তু এইটা প্রচুর পাওয়ার হাংরি, প্রচুর ব্যাটারি নেয়। এবং আপনাদের যদি ছোট্ট করে একটা ক্যালকুলেশন দিই, এই 7500 সামথিং mAh ব্যাটারি নিয়ে আমরা যখন কারেক্ট স্ট্রিট গেমটি খেলেছি, তখন কিন্তু 30 মিনিটে এটা টোটাল 12% চার্জ ড্রেইন করেছে। তো তার আপনি বুঝতেই পারছেন যে এইটা কিন্তু বড়সড় ব্যাটারি দেওয়ার পাশাপাশি সেটা যথেষ্ট ভালো মতো ড্রেইনও করতেছে। তবে হিটিংয়ে এসে আমরা মোটামুটি ইমপ্রেসিভ হয়েছি, কারণ এইটা হিট জেনারেট করে কিন্তু যথেষ্ট। আপনি যখন গিগবেঞ্চ স্কোর দেখবেন, সেখানে আমরা দেখেছি যে অলমোস্ট 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাচ্ছিল এই স্মার্টফোনটা। তবে সেখানে আমরা যদি আপনাদেরকে CPU থ্রটলিং টেস্ট দেখাই, সেখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এটাতে কিন্তু হিট প্রচুর হলেও পারফরমেন্স খুব একটা ড্রপ করে না। আমরা অলমোস্ট 81% স্ট্যাবিলিটি দেখতে পেয়েছি। সো এই ফোনটা হিট জেনারেট করে ভালোই, তবে হিট হলে যে অনেকটা পারফরমেন্স ড্রপ করে সেটা কিন্তু আমরা খুব একটা দেখিনি। এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে।
তার পাশাপাশি গেমিং পারফরমেন্সের কথা বলে কারেক্সটির টোটাল 7 গ্রাফিক্স পর্যন্ত থাকে, যেখানে আমরা অলমোস্ট সবকিছু 6 করে দিয়ে খেলেছি, একদম ফিক্স 60 FPS পাচ্ছিলাম, কোনো রকম কিন্তু এখানে খুব একটা ফ্রেম ড্রপ আমরা লক্ষ্য করিনি। অলমোস্ট 30 মিনিট একটানা গেমিং করেও কিন্তু আমরা খুব একটা ল্যাগ ফ্রেম ড্রপের দেখা পাইনি। তার পাশাপাশি গ্রাফিক্স কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো ছিল, স্মুথনেস যথেষ্ট ভালো ছিল, এবং সেইখানে আমরা হিটিং দেখতে পেয়েছি সর্বোচ্চ 42 ডিগ্রি পর্যন্ত। তো নর্মালি আপনারা এখানে বুঝতেই পারছেন যে আপনি হেভি টাইটেল গেম খুললে এইটাকে আপনি সর্বোচ্চ 42-43 ডিগ্রি পর্যন্তই নিতে পারবেন। এর পাশাপাশি আমরা কল অফ ডিউটি খেলেছি, সেখানে আপনারা মিডিয়াম গ্রাফিক্সে আলট্রা পর্যন্ত যেতে পারবেন এবং ম্যাক্স গ্রাফিক্সে ম্যাক্স পর্যন্ত যেতে পারবেন। সেক্ষেত্রে আমরা মিডিয়াম গ্রাফিক্সে আলট্রাতে কিন্তু 120 FPS বেশ স্মুথ গেম প্লে পাচ্ছিলাম, খুব একটা ল্যাগ ফ্রেম ড্রপের দেখা কিন্তু আমরা সিওডি মোবাইল থেকে পাইনি। তার পাশাপাশি গ্রাফিক্স এবং অ্যাকশন মোমেন্টগুলো কিন্তু যথেষ্ট এনজয়েবল ছিল, লং টাইম গেমিং করেও আমরা খুব একটা ল্যাগের দেখা পাইনি। তবে পাবজিতে গেলে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র 60 FPS এরই সাপোর্ট দিচ্ছে, এইটা দেখে ভাই ঘাবড়ে যাওয়ার কিছু নাই। এটা একটা নতুন চিপসেট মার্কেটে এসেছে, স্টেবল হতে আরেকটু সময় লাগবে, তখন গিয়ে এটা ইজিলি আপনাকে 120 FPS এর সাপোর্ট দিয়ে দিবে, এবং সেখানে আমরা পাবজিতে কিন্তু যথেষ্ট স্মুথনেস এক্সপিরিয়েন্স পেয়েছি, লং টাইম গেমিং করেও আমরা খুব একটা হিটিং, তার পাশাপাশি খুব একটা ল্যাগ ফ্রেম ড্রপের দেখা কিন্তু পাইনি। ছোটখাটো মাইক্রো স্টার্টারিং ছিল, আদারওয়াইজ তেমন কোনো প্রবলেম ছিল না গেমিং এর ক্ষেত্রে। সবশেষে মিলিয়ে বলবো গেমিং পারফরমেন্স এটার তুখর লেভেলের। এই বাজেটে যদি বলতে হয় তাহলে গেমিং নিয়ে কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই, একদম পিক লেভেলের পারফরমেন্স পাবেন, এবং সেইটাকে ব্যাকআপ দেওয়ার জন্যই কিন্তু এখানে 5750 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা আপনাকে কিন্তু লং টাইম ব্যাটারি ব্যাকআপ দিবে। লং টাইম বলতে আবার চিন্তা করেন না যে অনেক বেশি, এখানে আপনারা যদি নর্মালি ব্যবহার করেন এই ফোনটা আপনাকে মোটামুটি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে, আর যদি হেভি ব্যবহার করেন 8-10 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন, কারণ এখানে ব্যাটারির পাশাপাশি কিন্তু প্রসেসরও প্রচুর লেভেলের ব্যাটারি খায়। তো সেক্ষেত্রে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আদারওয়াইজ 90 ওয়াটের চার্জার দিয়েছে, এটা যথেষ্ট ফাস্টলি এই ফোনটাকে চার্জ করতে পারে, অলমোস্ট 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে কিন্তু ফুল চার্জ হয়ে যায় এই স্মার্টফোনটি। সেক্ষেত্রে আমি বলবো ব্যাটারিটা যথেষ্ট অর্থিত এখানে করেছে তারা এই পারফরমেন্সকে কভার দিতে গিয়ে। ফাইনালি এটাতে আপনারা UFS 4.1 স্টোরেজ সাপোর্ট পেয়ে যাচ্ছেন এর প্রত্যেকটা ভেরিয়েন্টে, তার পাশাপাশি এর বেস ভেরিয়েন্টটি শুরু হচ্ছে 12GB LPDDR5X র্যাম দিয়ে। সো বুঝতেই পারছেন এখানের প্রত্যেকটা জিনিসই একদম টপ লেভেলের রয়েছে পারফরমেন্স সেক্টরে যা যা দরকার। সো এইটা মিলে কিন্তু রেগুলার লাইফ ইউজার এক্সপিরিয়েন্সও যথেষ্ট ফ্লুয়েন্ট এবং ফাস্টার এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি। ফোনটার অপারেটিং সিস্টেমের দিকে আসলে এখানে আপনারা Xiaomiর HyperOS 2.0 সাপোর্ট পাচ্ছেন, যা বেসড অন Android 15, এবং Xiaomi ক্লেম করছে তারা কিন্তু টোটাল 3 বছরের মেজর OS আপডেট দিবে। তো এই 3 বছরটা আমার কাছে একটু কমতেই লেগেছে, কারণ এখানে কিন্তু স্যামসাং বা অন্যান্য ব্র্যান্ডগুলো 5 বছর 7 বছর দিচ্ছে। সো এইটা যেই চিপসেট অফার করছে সেইটা কিন্তু আগামী 7-8 বছরও ভালো সাপোর্ট দিয়ে যেতে পারবে। সেখানে আমার মনে হয় যে এইটার OS আপডেটটা যদি আরেকটু বাড়ানো যায় তাহলে বেশ ভালো হয়। তবে 3 বছর এটা অ্যাভারেজ জায়গাতেই আমরা রাখছি, এবং এইটার যে UI এক্সপিরিয়েন্স, যেহেতু আমাদের হাতের স্মার্টফোনটা চাইনিজ ভেরিয়েন্ট, সেক্ষেত্রে চাইনিজ অনেক ব্লোটার থাকবে, এগুলো চাইলে আপনারা আনস্টল করে নিতে পারেন। আদারওয়াইজ এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ফ্লুয়েন্ট, এবং এর যে অ্যানিমেশনগুলো সেগুলো আমরা যথেষ্ট ভালো পেয়েছি, খুব একটা বাগ ভালুকের দেখা পাই নাই আমরা লাস্ট এই কয়েকদিন ব্যবহার করে। ফাইনালি ফোনটার সব থেকে ডাউনগ্রেড পার্টে চলে যায়, সেটা হচ্ছে এর ক্যামেরা সেগমেন্ট। ফোনটার রেয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে আপনারা মেইন সেন্সর হিসেবে পাচ্ছেন একটা 50 মেগাপিক্সেলের সনি লাইটিয়া 600 সেন্সর, যেটা কিন্তু আবার ওএস এর সাপোর্ট রয়েছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, অ্যান্ড ফাইনালি ফ্রন্টে রয়েছে একটা ওমনিভিশনের 20 মেগাপিক্সেলের সেন্সর। প্রথমত যদি কালারের কথা বলি, কালারটা আমার কাছে খুব একটা কনসিস্টেন্সি লাগে নাই। এখানে দুইটা লেন্স আলাদা আলাদা ডিফারেন্ট কালার আউটপুট দিয়ে থাকে, এবং কন্ট্রাস্টের পরিমাণ একটু যথেষ্টই বেশি লেগেছে আমার কাছে, যার জন্য শ্যাডো এরিয়াগুলোকে টোটালি ডার্ক করে ফেলে, এবং ওভারঅল পিকচার থিমটা কিন্তু একটু ডার্ক টাইপেই আসে, যেটা কিন্তু আমরা Xiaomiর অন্যান্য ডিভাইসগুলোতেও দেখে থাকি। সো এত দামি একটা ফোনে এসে প্রথমত তার কোনো টেলিফটো লেন্স দেয় না, এবং মেন সেন্সরেরও এত অবনতি, এটা আসলে মেনে নেওয়া যাচ্ছে না। এবং ওভারঅল কালারও আপনারা একটু স্যাচুরেটেড দেখতে পাবেন, এবং হিউম্যান পিকচারের ক্ষেত্রে হিউম্যান স্কিন কালারটাও কিন্তু ঠিকঠাক মতো প্রডিউস করতে পারে না, সেখানে অনেকটাই মিসম্যাচ করতে আমরা লক্ষ্য করেছি। এবং ডাইনামিক রেঞ্জের দিকে গেলে সেখানেও আমরা কিন্তু খুব একটা কনসিস্টেন্সি পাই নাই, এক এক সময় এক এক টাইপের রেজাল্ট দিয়ে থাকে। সো এটাকে আমি টোটালি অ্যাভারেজ বলবো। সব কিছু মিলিয়ে এর রেয়ার সেন্সরটা আসলে কোনোভাবেই এই বাজেট রেঞ্জের মধ্যে যায় না। এইটা মোটামুটি 25-30 হাজার টাকার একটা স্মার্টফোনের সাথে আপনি তুলনা করতে পারেন। এই বাজেটে অন্যান্য যেসব গেমিং ফোনগুলো রয়েছে, যেমন IQ Neo 10 রয়েছে, সো ওই ফোনগুলোতে কিন্তু পারফরমেন্সের পাশাপাশি তারা ক্যামেরাতেও বেশ ভালো অপশন দিচ্ছে, যেটা কিন্তু আমরা এই ফোনের ধারে কাছেও পাই নাই। তার পাশাপাশি আলট্রা ওয়াইড লেন্সটাও ওই একই লেভেলের একদম বিলো অ্যাভারেজ টাইপের একটা আউটপুট দিচ্ছিল। ডিটেলের অনেক ঘাটতি রয়েছে, এক্সপোজার ব্যালেন্স করতেও বেশ হিমশিম খেয়ে যায়। এবং ফ্রন্ট ক্যামেরার দিকে আসলে সেখানেও কিন্তু আমরা যথেষ্ট ডিটেলের অভাব পেয়েছি, এবং এইখানে ফেসগুলোকে ম্যাক্সিমাম টাইমে স্মুথ করে দেয় চাইনিজ স্মার্টফোনগুলোতে আমরা যেমন দেখে থাকি, এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। তার পাশাপাশি কালার কনসিস্টেন্সিও কিন্তু এখানে এক এক সময় এক এক রকম কালার আউটপুট দেয়। অ্যান্ড যদি পোর্ট্রেটের কথা বলি, সেখানে আপনারা টোটাল 2টা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন, 1x এবং 2x, এবং সেইখানে আমার কাছে এইচ ডিরেকশনটা মোটামুটি ভালো মনে হয়েছে। তবে ডিটেলের
স্মুথনেসের বেশ ঘাটতি রয়েছে, ফেসটাকে ম্যাক্সিমাম টাইমে স্মুথ করে দেয় এবং তার পাশাপাশি এখানে ওই যে কন্ট্রাস্টি যে ব্যাপারটা রয়েছে এইটা দেওয়ার কারণে ম্যাক্সিমাম জায়গাতেই আপনারা একটু ডার্ক টাইপের পিকচার আউটপুট পাবেন এবং এইটা কিন্তু এর যে পোর্ট্রেট এইখানেও বিদ্যমান রয়েছে। এবং রাতের ছবিতে গেলেও এই ওভার কন্ট্রাস্টি ছবি দিতে গিয়ে তারা কিন্তু ম্যাক্সিমাম পার্টগুলো খুবই ডার্ক করে ফেলতেছিল, যার জন্য শ্যাডো এরিয়াগুলোতে একদমই ডিটেল থাকে না, শুধুমাত্র লাইটিং যে এরিয়াগুলো থাকে ওই দিকেই আপনারা মোটামুটি একটা ডিটেল দেখতে পাবেন। আদারওয়াইজ এটাকে আমি বলবো যে রাতের বেলাতেও খুবই স্ট্রাগল করতে হয় এইটার এক্সপোজার নিয়ে। যেখানে ভালো এক্সপোজার বা আর্টিফিশিয়াল লাইট নাই সেখানে কিন্তু রাতের ছবিতে এইটা টোটালি আপনাকে অন্ধকার দেখাতে পারে চোখে, ব্রেনে এবং আপনার ভবিষ্যৎ সব জায়গাতেই। ফাইনালি ভিডিও সেগমেন্টে আসলে সেখানেও এর অবস্থা খুবই নরমরে। রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, যেখানে লেন্স সুইচ করার কোনো অপশন নাই এবং এইখানে কিন্তু মোটামুটি অ্যাভারেজ টাইপের ভিডিও আউটপুট দিচ্ছিল। ডিটেলের অনেকটা ঘাটতি রয়েছে, এক্সপোজার ব্যালেন্স অ্যাভারেজ টাইপের এবং ডাইনামিক রেঞ্জ সেখানেও আপনারা অ্যাভারেজ টাইপের একটা আউটপুট দেখতে পাবেন, অনেকটাই ঘাটতি রয়েছে। তার পাশাপাশি এখানে কিন্তু ডিজিটাল একটা জিটারি আপনারা লক্ষ্য করবেন যদি আপনারা মুভ করে ভিডিও করেন। আদারওয়াইজ স্ট্যাবল রেখে ভিডিও করলে সেখানে আপনারা মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো ভিডিও আউটপুট পাবেন। এইটাকে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না এত দামি একটা স্মার্টফোন থেকে অন্তত। তার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরারও একই অবস্থা, ভিডিওতে আপনারা জাস্ট 1080p 60 fps এর সাপোর্ট পাচ্ছেন। মানে ভাই 45,000 টাকার একটা স্মার্টফোনে মাত্র 1080p 60 fps, এটা কোনোভাবেই স্বপ্নেও মেনে নেওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে ডিটেল ওই অ্যাভারেজ টাইপেরই পাবেন আপনারা, জাস্ট কাজ চালিয়ে যাওয়ার মতো এবং সেখানে অনেকটাই শেকি ভাব আপনারা লক্ষ্য করবেন। সবকিছু মিলিয়ে আমি বলবো যে যাদের চিন্তা ভাবনা এরকম যে ভাই আমার খালি পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ দিলেই হবে, ভালো ডিসপ্লে হলেই হবে, আমার আর কোনো ক্যামেরা দরকার নাই, ক্যামেরা না থাকলেও চলবে, অথবা বছরে একটা যদি ছবি ক্লিক করি যেমন তেমন আসলেই চলবে, তাদের জন্য এই ফোনটা। কারণ এইটার ক্যামেরা আমি এই বাজেটে কোনোভাবেই জাস্টিফাইড বলবো না। এইটা মোটামুটি 25,000 টাকার আশেপাশের একটা ফোনের ক্যামেরা সেটআপ। আমি বলবো যে এর থেকেও বেটার এক্সপিরিয়েন্স আপনাকে দিবে কিছু 25,000 টাকার ফোন। সেক্ষেত্রে ক্যামেরাটাকে আপনাকে টোটালি এখানে স্কিপ করে যেতে হবে। আদারওয়াইজ প্রাইস সেগমেন্ট নিয়ে যদি আমি কথা বলি 45,000 টাকায় কিন্তু এই মুহূর্তে এইটা আমার কাছে একটু বেশি প্রাইস মনে হয়। এটা যদি মোটামুটি 32-33,000 টাকা রেঞ্জে চলে আসে তখন কিন্তু বেশ ভালো একটা ডিল হবে এটা। কারণ একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই বাজেটের অন্যান্য গেমিং ফোনগুলো যেটা আপনাকে অফার করছে সেটা কিন্তু তারা পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরাতেও বেশ ভালো একটা আউটপুট আপনাকে দিচ্ছে। সেখানে এইটা আপনাকে শুধুমাত্র পারফরমেন্স দিচ্ছে, ভালো ব্যাটারি দিচ্ছে, ভালো ডিসপ্লে দিচ্ছে, আদারওয়াইজ কিন্তু এটা আপনাকে ক্যামেরায় কোনো রকমই ভালো সাপোর্ট দিচ্ছে না। তো এইটা আপনাকে মাথায় রেখেই এই ফোনটা কিনতে হবে, বাকি ডিসিশন টোটালি আপনাদের উপরে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।